বানের জলে ভাসছে ফেনী নোয়াখালী বাঁধ ভেঙে ডুবেছে একের পর এক জনপদ। খাদ্য সুপে পানির সংকটে লাখো মানুষ। আমার এখানে একটা দোকান করছিল, এটাও নিয়ে গেছে। বসস্থান যেটা থাকার ঘর, এটাও নিয়ে গেছে। আমরা রাস্তার মধ্যে আছি, আমরা ঘরে পানি, আমরা কিচ্ছু খালি ফ্রিজ দিয়ে লইয়ে আইছি। জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, সোপর্দ করা হবে দুদকের হাতে। সংস্কার ও পিআর পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, অভিযোগ বিএনপি। নির্বাচনের প্রস্তুতির নির্দেশনাকে সাধুবাদ। আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচার তৈরি হতে পারবে না, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। জুলাই সনদ নিয়ে টালবাহানার অভিযোগ। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে হয় না করোনা পরীক্ষা, অবাধে আসছে ভারতীয় ট্রাক চালকরা, সংক্রমণ বাড়ার শঙ্কা। করোনার কোনো চেকআপ হচ্ছে না, চেকআপ হলে হয়তো ধরা পড়লে কি হবে। ইন্ডিয়া থেকে কিন্তু করোনা কিন্তু আমাদের বাংলাদেশে ছড়াইবে বা ছড়াতে পারে, তাহলে আতঙ্কতে আছি। টাঙ্গাইলের কালীহাতিতে নির্ধারিত সময় শেষ হয়নি দুটি সেতু নির্মাণ কাজ, ঠিকাদারের গাফিলতিকে দায়ে দুর্ভোগে স্থানীয়রা। এবং পাল্লে কেলে সিরিজের প্রথম টি-20তে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ, 7 উইকেটে হেরেছে টাইগাররা। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে, সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। টানা 3 দিনের ভারী বর্ষণ ও ভারতের উজানের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 21টি স্থানে ভেঙে গেছে। তার মধ্যে মুহুরী নদীর 11টি, কহুয়া নদীর 6টি, সিলোনিয়া নদীর 4টি অংশে ভাঙনে অন্তত শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বাঁধের ভাঙন স্থানে তীব্র স্রোতে পানি ঢুকছে, সময়ের সঙ্গে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানি ঢুকেছে নোয়াখালী নিম্নাঞ্চলেও। অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে দুর্গতদের। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার দায়সারা কাজের জন্য প্রতি বছরের জনপথে ভাঙন নিয়মে পরিণত হয়েছে। তোফায়েল আহমেদকে সঙ্গে নিয়ে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, যেন জলে ভাসছে জনপদের পর জনপদ। নিরাপদ আশ্রয়ের খোঁজে দুর্গত মানুষ। এমন চিত্র ফেনীর ফুলগাজী উপজেলায়। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয় একের পর এক গ্রাম। অনেক জায়গায় রাস্তাঘাট ডুবে বন্ধ হয়ে গেছে যান চলাচল। পানিবন্দী হয়ে পড়েছেন ফুলগাজী, পশুরাম ও ছাগলনাইয়া উপজেলার লক্ষাধিক মানুষ। আমার ঘর বরাবর আমার ঘর সহকারে নিয়ে গেছে। আমার এখানে একটা দোকান করছিল, এটাও নিয়ে গেছে। আমার মনে করেন এই বসস্থান যেটা থাকার ঘর, এটাও নিয়ে গেছে। আমরা রাস্তার মধ্যে আছি, আমরা ঘরে পানি, আমরা কিচ্ছু খালি ফ্রিজ দিয়ে লইয়ে আইছি, খালি জান লই আইছি। গতবারের বন্যার ক্ষতি কাটিয়ে না উঠতে আবারও বন্যার ছবল, তাই তো দিশেহারা দুর্গত মানুষগুলো। এমন বন্যার জন্য পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিকে দুষছেন তারা। গেছে 17-18 বছরের জন্য এমনি খাইয়ে গেছে, কি করছে এখন যদি কিছুদিন না করে তাহলে তো আর মানে মানুষ মরে যাবে, কারণ খেত গৃহস্থী সব শেষ। আমাদেরকে শক্ত করে বেরিবেন্ট শক্ত করে মজবুত করে বাঁধি দিয়ে, ঠিক আছে না, আমরা ভবিষ্যতে আর কষ্ট করতে হইব না। বৃহস্পতিবার বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম চালানোর পাশাপাশি ত্রাণ সহায়তা দেয় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসন। আমি জানি আমাদের সেনাবাহিনী এবং জেলা প্রশাসক এবং ইউনো মহোদয় তারাও এই বিষয়ে কার্যক্রম ব্যবস্থা করছে। তো সেরকম পরিস্থিতিতে আমরাই তাদের কাছে পৌঁছে যাব, যেন তাদেরকে নিরাপদে নিয়ে আসতে পারি। তবে বাদ নিয়ে নিজেদের গাফিলতি মানতে নারাজ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার। বলেন, অতিবৃষ্টির কারণে বাঁধের 21টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। পানি কমলে তা দ্রুত মেরামত করা হবে। আমাদের উপজেলার নির্বাহী অফিসাররা তো মাঠে আছেন মানে সবাই সব সময়, যে কারণ তাদেরকে দেখেন উদ্ধার তৎপরতা, ত্রাণ কার্যক্রম, এখানে কিন্তু বেশ কয়েকটি বহুমাত্রিক ম্যানেজমেন্ট আছে। শুধু সার্বক্ষণিক একজন উপজেলা নির্বাহী অফিসার তো ত্রাণ নিয়ে যাবেন না। পশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার আংশিক অংশে অর্ধশত আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গত 6,500 মানুষ অবস্থান নিয়েছেন। তাদের খাদ্য সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও মৌসুমি বৃষ্টিপাতের প্রভাবে আজও অবনতির দিকে যাচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি। নতুন করে প্লাবিত হচ্ছে বেশ কয়েকটি অঞ্চল। তবে কি আবার 2024-এর পুনরাবৃত্তি দেখবে ফেনীবাসী, নাকি উন্নতি হবে বন্যা পরিস্থিতির? ফেনীর ছাগলনাইয়া থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি। দুদকে করা ঋণ জালিয়াতি মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডির 2 নম্বর রোডের একটি বাড়ির ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জানা যায় তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার দুদককে সোপর্দ করার কথা রয়েছে। গেল 3 জুন দুদকের উপপরিচালক নাজমুল হোসেন বাদী হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত 23 জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতি মামলা করে। অ্যানান্টেক্স গ্রুপের নামে ঋণ জালিয়াতি করে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। একটা দেশে যে কারো বিরুদ্ধে মামলা হতে পারে, কিন্তু সেটা সুষ্ঠুভাবে হইলে সেটা একটা অ্যাকসেপ্টেন্স থাকে। গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট কিছুই আমরা দেখি না, আমাদের কাছে কোনো কাগজ নাই, আমরা জাস্ট লস্ট। আমরা আপনাদেরকে যা বলবো আমাদের বলারও কিছু নাই, যে আমরা নিজেরাই জানি না। বাসা থেকে করা হয়েছে, রাত 11টার দিকে হবে, 10টা। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের 18 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার এই বিচারকদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। চাকরির বয়স 25 বছর পূর্ণ হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকারি আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদেরকে চাকরি হতে অবসর প্রদান করা হয়। অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা, শেখ মফিজুর রহমান, মাহবুবুর রহমান সরকার, শেখ গোলাম মাহবুব, মুজিবুর রহমান, এহসানুল হক, জুয়েল রানা, মনির কামাল, শহীদুল ইসলাম, আল মাহমুদ, ফাইজুল কবির, মোহাম্মদ নাজিমুদ্দৌলা, একে মোজাম্মেল হক চৌধুরী, ফজলে এলাহি ভুইয়া, আবু জাফর, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ রুস্তম আলী, নুরুল ইসলাম, একে এম এনামুল করিম, মোহাম্মদ হোসেন। নারী কর্মকর্তাদের স্যার সম্বোধন করার বাধ্যবাধকতা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে হাসিনা সরকারের সময় জারি করা প্রোটোকল নির্দেশনা পর্যালোচনার সিদ্ধান্ত হয়। সরকারি এক বার্তায় বলা হয়, শেখ হাসিনার আমলে সরকারি কর্মকর্তাদের জন্য অদ্ভুত ও বিতর্কিত প্রোটোকল নির্দেশনা ছিল। প্রোটোকল অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী সহ নারী মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের স্যার সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল। এখনো অনেক স্থানে নারী কর্মকর্তাদের স্যার বলা হচ্ছে, যা সামাজিক প্রশাসনিকভাবে স্পষ্টতই বেমানান ও অস্বস্তিকর। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বিএনপির, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি বিশ্বাস করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে সাধুবাদও জানান তিনি। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনকে বানচালে ফ্যাসিবাদের দোসরদের তৈরি কাঠামো এখন ষড়যন্ত্র করে যাচ্ছে। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আন্দোলনটি দীর্ঘ 15 বছর ধরে এই পর্যায়ে এসেছে। এতে সাংবাদিক নেতাদের পাশাপাশি অংশ নেন বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের নেতারা। আমরা সংসদ নির্বাচন করতে চাই। কেন? নির্বাচন যদি সংসদের না হয়, তাহলে দেশে একটা অন্ধকারের শক্তি আবার ক্ষমতায় আসবে। আপনি আপনার চাহিদা বলতেই পারেন, এটি আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু আপনি একথা বলতে পারেন না আমার এইটা না হলে ওইটাও হবে না। এই অধিকার তো আপনার নাই। এই যে মানসিকতা আর পলায়নকৃত স্বৈরাচারের মানসিকতা একই মানসিকতা। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের দিকে যখন সব রাজনৈতিক দল এগিয়ে যাচ্ছে, তখন একটি অপশক্তি নানাভাবে তা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। ব্যবসা বাণিজ্য, রাজনীতি, আন্তর্জাতিক নীতি, কূটনীতি, ইভেন সামনের নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো কিন্তু বিদ্যমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশনাকে ইতিবাচক মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন উপহার দিতে পারে এবং সেইভাবেই যেন কাজ করে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, এতে পোশাক সহ রপ্তানি শিল্প হুমকিতে পড়বে। সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন মির্জা ফখরুল। সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করাটা প্রয়োজন ছিল। তো সময় বোধহয় এখনো চলে যায়নি, এখনো সময় আছে
এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে, আমাদের মেয়েদের কর্মসংস্থান যেন নষ্ট না হয়, আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা তারা অবশ্যই দেখবেন। এছাড়া সীমান্ত হত্যা ভারতের পশ্চিম বন্দে ভারত সরকারের সঙ্গে অন্তর্বর্তী সরকারের দ্রুত বোঝাপড়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। সংস্কার আর পিআর পদ্ধতির কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, স্থানীয় নির্বাচন ও নির্বাচনের পদ্ধতিকে জটিল প্রক্রিয়ার মধ্যে ফেলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি দল। বৃহস্পতিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে নতুন করে ফ্যাসিবাদ তৈরি হতে পারে। শেখ হাসিনার নির্দেশে জুলাই আন্দোলনের ছাত্রদের ওপর গুলি চালানো হয়, যা বিবিসির প্রতিবেদনে প্রমাণিত বলেও মন্তব্য করেন। এ সময় অন্যান্য বক্তারা বলেন, কিছু রাজনৈতিক দলের পায়ের নিচে মাটি নেই, তাই তারা পিআর পদ্ধতি চাইছে। বিচারতে হবে, সংস্কার না করে, বিচার না করে। তো বিচারের প্রয়োজনীয় আইন কানুন সবই তো করতে হবে পার্লামেন্টে, আর পার্লামেন্টে জনগণের প্রতিনিধি জনগণ পাঠাবে। এইটাই 16 বছর শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিলেন। গেল 16 বছরের ফ্যাসিবাদের মতো আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচার তৈরি হতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় জুলাই পদযাত্রায় সভায় এসব কথা বলেন তিনি। এর আগে মাগুরার পথসভায় নাহিদ বলেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে। প্রতিনিধি শরীফুল ইসলাম ও পঙ্কজ রায়ের সহায়তায় শামীম হোসেনের রিপোর্ট। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জুলাই পদযাত্রায় অংশ হিসেবে নড়াইলে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার বিকেলে হওয়া এই অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 16 বছরের ফ্যাসিজমের মতো আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচার তৈরি হতে দেবে না এনসিপি। 16 বছরের যেই ফ্যাসিজম, যেই স্বৈরাচার, আমরা চাই আগামী বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচার যাতে না হতে পারে। আগামী বাংলাদেশে আপনার আমার কথা বলার অধিকার থাকবে, আপনার আবার ভাত কাপড়ের অধিকার থাকবে। বলেন, বর্তমান সরকারকে বিচার সংস্কার ও নতুন সংবিধানের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যেতে হবে। আমরা স্পষ্টভাবেই বলেছি, নির্বাচন আমরাও চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। এর আগে বৃহস্পতিবার দুপুরে মাগুরায় পদযাত্রায় নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে এখনো টালবাহানা চলছে। সরকার এবং রাজনৈতিক দলগুলো ব্যর্থ হলে 3 আগস্ট সারা দেশের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের ঘোষণা দেন তিনি। আমরা 5ই আগস্ট এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে, আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই। এবং সরকার যদি 1 বছরের মধ্যেও এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। 3রা আগস্ট আমরা শহীদ মিনারে ঢাকায় থাকবো। আপনাদেরকে 3রা আগস্টের আহ্বান জানাচ্ছি। এই সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম অত্যন্ত সন্দেহজনক। শাপলা প্রতীক না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এনসিপি নেতারা। এই ইসি শুরু থেকে প্রশ্নবিদ্ধ ছিল, শুরু থেকে তাদের কার্যক্রম অত্যন্ত সন্দেহজনক এবং তারা একটি দলকে প্রাধান্য দিয়ে, এবং এই ক্ষেত্রে ঐকমত্য কমিশনকেও দায়ী করতে হবে, এবং তারা একটি দলকে প্রাধান্য দিয়ে তারা তাদের যে প্রক্রিয়া সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার প্রবাসীরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ। এছাড়াও জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার থাকছে না। প্রাথমিকভাবে রাজনৈতিক দলের নিবন্ধনের যাচাই বাছাই কাজ শেষ হয়েছে বলেও জানান তিনি। শিলু রায়ের রিপোর্ট জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে 8ম সভা অনুষ্ঠিত হয়। সিইসি এম নাসির উদ্দিনের নেতৃত্বে 4 কমিশনার সহ সিনিয়র সচিব ও সরকারি কর্মকর্তারা এই বৈঠকে অংশ নেন। গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কর্মকর্তা আইন সংশোধন, প্রার্থীর হলফনামা পরিমার্জন সহ আইনি সংস্কারের এক গুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে এই বৈঠক হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যে হলফনামা দিয়ে থাকেন, এ সময় তিনি বলেন, পোস্টাল ব্যালট পদ্ধতিতে এবার প্রবাসী ভোট দিতে পারবেন। চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে
ইনশাআল্লাহ প্রবাসী বাংলাদেশিরা এবারে ভোট দিবেন এবং ভোটের পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে এবার ইভিএম ব্যবহার থাকছে না বলেও জানান তিনি। এই ইভিএম সামনের কোনো নির্বাচনেই ব্যবহার হবে না। এমত অবস্থায় এই ইভিএম কিভাবে কি করতে হবে সেটার জন্য একটা কমিটি ফর্ম করতে বলা হয়েছে। রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, নিবন্ধনের প্রাথমিক যাচাই বাছাই শেষ হয়েছে। প্রাথমিক যাচাইয়ের কাজ আজকে সম্পন্ন হয়েছে এবং যাচাইয়ের পরে যে সকল দলের আপনার তালিকা পূর্ণাঙ্গ আছে বা তারা ফরম্যাট অনুযায়ী সকল সম্পন্ন করেছেন সেগুলো মাঠ পর্যায়ে ভেরিফিকেশনের জন্য চলে যাবে। নির্বাচনে প্রতীক হিসেবে শাপলাকে তালিকাভুক্ত করা হয়নি বলেও এ সময় জানান তিনি। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই, এই হচ্ছে ফাইনাল কথা। বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে 44,66,000 বাদ পড়া ভোটার পাওয়া গেছে। আগস্ট নাগাদ তারা চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হবেন বলেও জানান ইসি সানাউল্লাহ। 44,66,602 জন বাদ পড়া ভোটার আমরা পেয়েছি। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষীও হয়েছেন তিনি। জানান, জুলাই আগস্ট হত্যাযজ্ঞের বিস্তারিত তুলে ধরতে চান সাবেক পুলিশ প্রধান। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বৃহস্পতিবার সকালে জুলাই হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা তার আদেশ পড়া শুরু করে ট্রাইব্যুনাল 1। মোট 5টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। আদেশ পড়াকালীন ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ মুহিদুল হক এনাম চৌধুরী সাবেক আইজিপিকে জিজ্ঞেস করেন তিনি অভিযোগ স্বীকার করছেন কিনা। এরপরই নিজের বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পরে তার আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন। তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কি, তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন। ট্রাইব্যুনাল নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন বলেন, আইনি লড়াই চালিয়ে যাবেন তিনি। আমার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে, অতএব চার্জ গঠিত হলেও জাজেসগণ একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ্য শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। এই মামলার সূচনা বক্তব্যের জন্য 3 আগস্ট ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য 4 আগস্ট দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে আবু সাইদ হত্যায় বেগম রোকেয়ার সাবেক ভিসি হাসিবুর সহ পলাতক 26 জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রকাশ হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল। গত বছরের তুলনায় এবার পাশের হার ও জিপিএ 5 দুটোই কমেছে। এবছর সারা দেশে গড় পাশের হার 68.45%। বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার শতভাগ পাশ করেছে 984টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থী, আর একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা 134টি। শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকদের উপর ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তন্দ্রাতারণ্যের রিপোর্ট। প্রকাশ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবছর পাশের হার 68.45%। বৃহস্পতিবার দুপুরে ফল প্রকাশ করা হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির ফল ঘোষণা করেন। ঢাকা বোর্ডের পাশের হার 67.51%। রাজশাহী বোর্ডের পাশের হার 77.63। কুমিল্লা বোর্ডের 63.6, যশোর বোর্ডে 73.69, চট্টগ্রাম বোর্ডে 72.07।
পরীক্ষায় অংশ নেয় 19,04,086 জন শিক্ষার্থী, যার মধ্যে জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিল 14,79,310 জন। এর মধ্যে ছাত্র 6,99,553 জন এবং ছাত্রী 7,79,757 জন। পাশের হার 68.04%। জিপিএ 5 পেয়েছে 1,25,018 জন। ছেলেদের চেয়ে এবার এগিয়ে মেয়েরা। এবছর সকল শিক্ষা বোর্ডে ছাত্রের চেয়ে ছাত্রী 3.79 অর্থাৎ প্রায় 4% বেশি পাস করেছে এবং 8,200 জন ছাত্রী বেশি সংখ্যায় জিপিএ পেয়েছে ছেলেদের তুলনায়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী 2,86,572 জন, যার মধ্যে ছাত্র 1,47,252 জন এবং 1,39,320 জন ছাত্রী। পাশের হার 68.09। জিপিএ 5 পেয়েছে 9,066 জন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা 1,38,204 জন। এর মধ্যে ছাত্র 1,04,892 এবং ছাত্রী 33,312 জন। পাশের হার 73.63। জিপিএ 5 পেয়েছে 4,948 জন। এবার গুজববিহীন ও নকলমুক্তভাবে পরীক্ষা হয়েছে বলে দাবি করা হয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে। যা হওয়ার যথাযথভাবে সম্পন্ন হয়ে আমাদের কাছে এই ফলাফলটি আমাদের কাছে এসেছে। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল একদিনে আরো 2 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখনো পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা 54 জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এছাড়া ডেঙ্গু নিয়ে নতুন করে 337 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম বিভাগে 1 জন করে মোট 2 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে এই সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে। গত 24 ঘন্টায় এই বিভাগ জুড়ে 101 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সোনা মসজিদ ইমিগ্রেশন চেকপোস্টে মানা হচ্ছে না স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা। ভারতের সীমান্ত ঘেঁষা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদে করোনার পরীক্ষার কার্যকর ব্যবস্থা নেই বলে অভিযোগ সচেতন নাগরিকদের। সম্প্রতি ভারতে ছড়িয়ে পড়া করোনার নতুন ভ্যারিয়েন্ট ঠেকাতে সীমান্ত এলাকায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু সোনা মসজিদের ইমিগ্রেশনে এর বাস্তব প্রয়োগ নেই। সহকর্মী তারেক রহমানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন শামীম হোসেন। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ইমিগ্রেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টিম থাকার কথা থাকলেও বুধবার দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত অবস্থান করে কার্যকর কোনো টিমের দেখা মেলেনি। একজন স্বাস্থ্য সহকারী থাকলেও তিনি নিজেই জানেন না কি দায়িত্ব পালন করছেন। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, প্রতিদিন সকাল থেকে একজন স্বাস্থ্য সহকারী দায়িত্ব থাকেন। চেকপোস্টে থাকা 2টি স্ক্রিনিং ডেস্কও ছিল ফাঁকা। ইমিগ্রেশন পুলিশ জানায়, মেডিকেল টিম দায়িত্বে আছেন। করোনার নতুন ভেরিয়েন্ট ভ্রমণকারীদের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। রাজশাহীতেও নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। সোনা মসজিদ দিয়ে প্রতিদিন 200 থেকে 300 ট্রাক চলাচল করে। চালক, সহকারী ও খালাসি সহ 400 থেকে 500 জন যাতায়াত করেন। ফলে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বাংলাদেশে ঢোকার সময় বা ফেরার সময় কোনো করোনা পরীক্ষা করা হচ্ছে না। মাস্ক লাগাইছিল, মেশিনও ছিল, কিন্তু এখন কোনো কিছুই নাই। এখন অ্যাভেলেবেল চলছে, কোনো চেক করছে না। তো ইন্ডিয়া থেকে কিন্তু করোনা কিন্তু আমাদের বাংলাদেশে ছড়াইবে বা ছড়াতে পারে, তাহলে আতঙ্কতে আছি করোনার জন্য। আমাদের ইন্ডিয়াতেও সেরকম করোনার আপনার চেকের কোনো ব্যবস্থা নাই, আবার বাংলাদেশে এরকম বুঝলাম না। করোনার কোনো চেক আপ হচ্ছে না, চেক আপ হলে হয়তো ধরা পড়লে কি হবে জানি। তো এখনো করোনা তো চলছেই তো করোনা তো এখনো হলো যে কমেনি। করোনা প্রতিরোধে দুদেশে ভ্রমণকারীদের সচেতনতা বাড়াতে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহারে পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতেছি। এখানে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একজন তাদের প্রতিনিধি আসে সকাল এবং বিকেলে। তারা এটা তাদের আমাদের এখানে থার্মাল স্ক্যানার আছে,
তারা টেম্পারেচারটা পরিমাপ করছে। কোনো ধরনের সংবাদ পেলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহিত আলোচনা করিতেছে। ইমিগ্রেশনে ঈদের পর থেকে 1 সদস্য বিশিষ্ট মেডিকেল টিম দায়িত্ব পালন করছে। সেখানে ভ্রমণকারীদের শরীরের তাপমাত্রা মাপা হলেও কিট সংকটের কারণে করোনা পরীক্ষা হচ্ছে না। আমাদের যেহেতু পরীক্ষা করার করোনার কোনো কিট বর্তমানে সরকার আমাদেরকে দেয় নাই, শুধুমাত্র আমরা থার্মো স্ক্যানের মাধ্যমে তার জ্বর আছে কি নাই এবং তার নাম, ঠিকানা, আইডি নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার নিয়ে তাদের তথ্যগুলো নিচ্ছে। যদি পর্যাপ্ত পরিমাণে কিট পাওয়া যায় তাহলে স্ক্রিনিং পরীক্ষাটা আরও জোরদার হবে বলে আমি মনে করি। বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে যাতায়াতকারী সব যাত্রীর করোনা পরীক্ষার ব্যবস্থা নিশ্চিতের দাবি স্থানীয়দের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। টাঙ্গাইলের কালিহাতীতে একটি প্যাকেজের আওতায় 2 ব্রিজের কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি। এর মধ্যে 3 বছরে একটি ব্রিজের কাজ 20% ও অনিয়মের অভিযোগে আরেকটির কার্যাদেশ বাতিল করেছে এলজিডি। এ কারণে কয়েক লাখ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করেছেন স্থানীয়রা। আর মেয়াদ বাড়িয়ে কাজ শেষ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী অভিজিৎ ঘোষের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। যমুনা সেতু মহাসড়কে চাপ ও ঝুঁকি কমানো, কালিহাতীর সঙ্গে টাঙ্গাইল সদর ও ভুয়াপুর উপজেলার মানুষের যোগাযোগ স্বাভাবিক করতে সল্লা এলাকায় ধলেশ্বরী নদীর উপর 40 কোটি টাকা ব্যয়ে 250 মিটার সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। সেতুটি 2021 সালের মে মাসে কাজ শুরু হয়ে 2024 সালের মে মাসে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে প্রায় 70%। এছাড়া একই প্রকল্পের আওতায় একই নদীর উপর 34 কোটি 82 লাখ টাকা ব্যয়ে 264 মিটার আলাদা সেতুর কাজ শুরু হয় 2020 সালের সেপ্টেম্বরে। কিন্তু 3 বছরে 20% কাজ করে ঠিকাদার। পরে বিভিন্ন কারণে কাজের কার্যাদেশ বাতিল করে এলজিডি কর্তৃপক্ষ। স্থানীয়রা জানান, সল্লা ব্রিজে নিম্নমানের কাজের কারণে ব্রিজের গার্ডার ধসে পড়েছিল। এটা নিয়ে বুয়েট সহ সংশ্লিষ্টরা তদন্ত করলেও রহস্যজনক কারণে তা প্রকাশ করা হয়নি। এই গার্ডারটা ওইটা এর উপরে পড়ছে, পরে ওইটা সোজা করছে আর ওটা ভাঙ্গা করছে। ফাটার কারণে যদি কোনো সময় এই দুর্ঘটনা হয়, এই গার্ডারটা পড়ে গিয়ে যদি লোক মারা যায় তাহলে দায়ভার কার। সড়ক ব্যবহারকারীরা বলছেন, ব্রিজগুলোর কাজ শেষ না হয় নৌকার জন্য 10 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হয়। এতে শিক্ষার্থীরা সময় মতো শিক্ষা প্রতিষ্ঠানে ও পরীক্ষার হলে যেতে পারেন না। স্কুলে আসার জন্য নৌকার জন্য অপেক্ষা করতে হয়। সবসময় যাতায়াত করি, কিন্তু আমরা বাবা খুবই কষ্টে আছি। নৌকার জন্য তাও 10-20 মিনিট, 1 ঘন্টা বা অনেক লেট হয়ে যায়। মানুষের যাতায়াত একদম ভোগান্তির মধ্যে ব্রিজ না থাকাতে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে, আগামী 6 মাসের মধ্যে ব্রিজ জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে। আমাদের কাজটা 70% পর্যন্ত আমরা প্রায় শেষ করে ফেলছি। আশা করি আর 5-6 মাসের মধ্যে মানুষের চলাচলের উপযোগী হবে ইনশাআল্লাহ। এসব অনিয়মের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন মহলের। এই ধরনের একটি গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণের ক্ষেত্রে অবহেলা কোনোভাবেই আমরা সচেতন মানুষ হিসেবে প্রত্যাশা করি না। ব্রিজের নিম্নমানের কাজের অভিযোগ অস্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অজুহাত দিলেন এই কর্মকর্তা। না, এখানে কোনো নিম্নমানের কাজ হয়নি। আমরা আসলে ল্যাব টেস্ট এবং সকল প্রক্রিয়া অনুসরণ করব, কাজটি করেছি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত 2টি ব্রিজের কাজ শেষ দেখতে চান স্থানীয়রা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে 10 জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। তবে ইসরায়েলের একগুঁয়েমির কারণে চুক্তিতে যাওয়া কঠিন হতে পারে বলেও সতর্ক করেছেন সংগঠনটি। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন চলতি বা আগামী সপ্তাহে হতে পারে চুক্তি। গাজায় সর্বশেষ হামলায় প্রাণ গেছে আরও অর্ধশত ফিলিস্তিনের। লুৎফুর কবিরের রিপোর্ট। গাজার এক সময়ের সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউর চিত্র। ঘুটঘুটে অন্ধকার, চারদিকে ভৌতিক পরিস্থিতি। কোনো মতে সেবাটুকু চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। ইসরায়েলি হামলায় আইসিইউতে বিদ্যুৎ না থাকায় যে কোনো সময় মৃত্যুর মুখে চলে যেতে পারে রোগী।
এদিকে বিমান থেকে প্রতিদিনই উপত্যকায় এভাবে চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ। বুধবার বিস্ফোরণে কেঁপে ওঠে গাজার পুরাতন সিটি মার্কেট। গাজা জুড়ে এমন চিত্র নিত্যদিনের। সবশেষ হামলায় মারা গেছেন অনেক নিরীহ ফিলিস্তিনি। যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি প্রশ্নে কাতারের দোহায় পরোক্ষ আলোচনা চলছে হামাস ইসরায়েলের। আলোচনার মাঝে বিবৃতিতে হামাস 10 জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তা তাহেল আল নানু জানান, ফিলিস্তিনিদের স্বার্থে চুক্তিতে যেতে আপত্তি নেই হামাসের। তার আগে ইসরায়েলকে গণহত্যা বন্ধ করতে হবে। 7 দিনের যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে যেসব এলাকায় ইসরায়েলি সেনা প্রত্যাহার হবে সেখানে বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। এরপর দ্বিতীয় ধাপের আলোচনা। এক পর্যায়ে গাজা থেকে সরিয়ে নিতে হবে সব সেনা, বন্ধ করতে হবে যুদ্ধ। তবে ইসরায়েলের একগুঁয়েমির কারণে চুক্তি বাস্তবায়ন নিয়ে সতর্ক করেছে হামাস। সম্ভাব্য যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিতে পৌঁছাতে সামনে চমৎকার সুযোগ আছে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার ভবিষ্যৎ প্রশ্নে লম্বা সময় আলোচনা করেছি। আমার মনে হয় এই সপ্তাহ বা পরের সপ্তাহে চুক্তিতে পৌঁছাতে ভালো সম্ভাবনা আছে। চুক্তির কাছাকাছি চলে এসেছি। এটা এখন আর গোপন কিছু নয়। আমরা শান্তি চাই। এদিকে ফক্স নিউজকে সাক্ষাৎকারে 7 দিনের যুদ্ধবিরতি নিয়ে আসার কথা শুনিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। 60 দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। কিছু জিম্মি ও মরদেহ ইসরায়েলকে ফেরত দেবে হামাস। এসব নিয়ে আমরা চুক্তির কাছাকাছি চলে এসেছি। তবে নেতানিয়াহু এবং ট্রাম্পকে বিশ্বাস করা যায় না বলছে হামাস। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।